আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিজিক্স ফুল বই ফ্রি কনসেপ্ট প্লাস এমসিকিউ কোর্সে। আমাদের এই কোর্সে আমরা 4 মাস ধরে শনিবার, সোমবার এবং বুধবার রাত 8টায় তোমাদেরকে ফিজিক্সের যত চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের উপরে, শর্ট সিলেবাস আমরা মানি না, আমরা শর্ট সিলেবাস বিরোধী, ফিজিক্সের সব চ্যাপ্টারের উপরে তোমাদেরকে কনসেপ্ট প্লাস এমসিকিউ সলভ করিয়ে দিব। এমসিকিউ বর্তমানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন দেখো, কারণ হচ্ছে আমাদের ইন্টার পরীক্ষায় এমসিকিউ আসবে, আবার এডমিশনের এখন প্রায় সব জায়গায় এমসিকিউ আসছে। আমরা অনেকে মেডিকেলের স্বপ্ন দেখি, ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন দেখি, বুয়েট চুয়েট রুয়েট কুয়েট ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্ন দেখি, সব জায়গায় আসলে এমসিকিউ স্টাইলে পরীক্ষা হচ্ছে। সো এমসিকিউতে আমাদের জোর বেশি দিতে হবে। আবার দেখা যায় এমসিকিউতে আমরা টাইম পাই না, অ্যান্সার করতে পারি না, ট্রিকি থাকে। এসব সমস্যার জন্য 4 মাস ধরে আমাদের ফিজিক্সের 20টা চ্যাপ্টারের উপরে তোমাদের এমসিকিউ ক্লাস হবে। তো আমরা 4টা ক্লাস অলরেডি নিয়েছি, আজকে পঞ্চম পর্ব। আজকে আমরা ডাইনামিক্সের এমসিকিউ দেখব। গতদিনও ডাইনামিক্সের কিছু অংশ দেখেছি। আজকের ক্লাসে আমরা লিফট দেখব, তারপর গুলিতত্ত্ব দেখব, আর হচ্ছে গতির মিলন দেখব। এই 3টা কনসেপ্ট আজকের ক্লাসে দেখব। এই 3টা কনসেপ্ট থেকে একটা এমসিকিউ পরীক্ষায় পাবে, কাজেই খুব ইম্পর্টেন্ট। একটা এমসিকিউ তুমি পাবে, কাজেই এই 3টা কনসেপ্ট খুবই চমৎকারভাবে আমাদেরকে পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট এই 3টা কনসেপ্ট। ওকে, আচ্ছা ঠিক আছে, তো আমরা তাহলে শুরু করে দিই। তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো, আজকের লাইভ ক্লাসটা তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো খুবই দ্রুত কপি করো। যত মেসেঞ্জার আছে দুম দিয়ে দাও, এবং যত ফেসবুক আছে টাস দিয়ে দাও। তোমাদের যত ফ্রেন্ড আছে 1 মিনিটের মধ্যে মেনশন করে ফেলো। 1 মিনিট পরে আমরা লাইভ ক্লাস শুরু করে দিব। জাস্ট 1 মিনিটের মধ্যে টাস যত মেসেঞ্জার আছে সবগুলা মেসেঞ্জারে লিঙ্ক দিয়ে দাও, সবগুলা ফেসবুক গ্রুপে লিঙ্ক দিয়ে দাও, এবং ফ্রেন্ড থেকে মেনশন করতে থাকো। 1 মিনিট পরেই আমরা শুরু করে দিব আজকের ডাইনামিক্স এমসিকিউ ক্লাস 2 নাম্বার পর্ব। আজকে আমরা খুবই চমৎকার কিছু টপিক তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ। সো তোমরা খুব দ্রুত টাস লিঙ্কটা দিয়ে দাও, সব জায়গায় লিঙ্কটা দিয়ে দাও, খুব দ্রুত তোমরা লিঙ্কটা দিয়ে দাও, দেরি করবে না, খুব দ্রুত লিঙ্কটা দিয়ে দাও। আমরা 1 মিনিটের সময় দিলাম, 1 মিনিটের মধ্যে তোমরা লিঙ্ক দিয়ে দিবে, ফেসবুকে শেয়ার করবে, মেনশন করবে, যাতে সবাই ক্লাসটা করতে পারে। সবাইকে খুব দ্রুত ক্লাসে জয়েনের ব্যবস্থা করে দাও, ঠিক আছে? ওকে, খুব দ্রুত এই কাজটা করে ফেলো তোমরা, আমরা অপেক্ষা করছি তোমাদের জন্য। ঠিক আছে, আশা করি মোটামুটি তোমরা লিঙ্কগুলো দিয়ে দিয়েছো। তো আমরা শুরু করতেছি। ফার্স্ট অফ অল আমরা গুলিতত্ত্ব দিয়ে শুরু করব, তারপর একটা টপিক দেখব। ওকে ভাইয়া, চলে আসো। গুলিতত্ত্ব, গুলি বা এটাকে অনেকে বুলেটও বলে, আর এটা হচ্ছে তক্তা। ঠিক আছে, সো এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে? এখান থেকে 2 ধরনের প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন দেখো, এখান থেকে 2 ধরনের প্রশ্ন আছে। তাহলে টাইপ 1 গুলিতত্ত্ব থেকে প্রথম যে টাইপের প্রশ্নটা হয় সেই প্রশ্নটা ভালো করে খেয়াল করো। টাইপ 1, একটা বুলেট বা একটা গুলি একটা তক্তা ভেদ করতে পারে। যদি বেগ 4 গুণ করা হয় কয়টা তক্তা ভেদ করতে পারবে? তাহলে কি বলা হচ্ছে? একটি বুলেট একটি তক্তা ভেদ করতে পারে। এবার বলেছে বেগ 4 গুণ হলে কয়টি তক্তা ভেদ করতে পারবে? এই ধরনের একটা টাইপের প্রশ্ন হবে। যে ধরনের প্রশ্নগুলোতে থাকবে কতটা তক্তা ভেদ করতে পারে সেটা, এবং বেগ কয় গুণ হলে কয়টা ভেদ করতে পারবে, এই ধরনের টাইপ থাকবে। অর্থাৎ বেগকে যদি এত গুণ করে দিই তাহলে কয়টি তক্তা ভেদ করতে পারবে। তাহলে ফরম্যাটটা কি? ফরম্যাট হচ্ছে বেগকে যদি আমরা x গুণ বৃদ্ধি করি তবে কতটি তক্তা ভেদ করতে পারবে, এটা হচ্ছে ফরম্যাট। সো কোয়েশ্চেন ফরম্যাটটা খেয়াল করো। এই ধরনের ফরম্যাটে তোমাদের একটা এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসবে। এমসিকিউতে আসবে যে একটা বুলেট একটি তক্তা ভেদ করতে পারে, বেগ 4 গুণ হলে কয়টি তক্তা ভেদ করতে পারবে। তাহলে বেগ x গুণ হলে কয়টি তক্তা ভেদ করতে পারবে? এই ধরনের প্রশ্নগুলো কিভাবে শর্টকাটে অ্যান্সার করবো ভালো করে খেয়াল করো। শর্টকাট কনসেপ্টটা খেয়াল করো। কনসেপ্ট আমরা দেখব, কনসেপ্ট। ওকে, ভালো করে খেয়াল করতে হবে এই প্রশ্নগুলোর জন্য। কনসেপ্টটা ভালো করে খেয়াল করো। আমি একটু মুছে ফেলি যাতে আমার জায়গাটা হয়ে যায়। কনসেপ্ট একটু করে দেখো। তাহলে এই ধরনের ম্যাথের জন্য কনসেপ্ট আমরা একটু দেখব। ওকে, ফার্স্ট অফ অল আসো দেখো ভালো করে। এই যে গুলি, বুলেট বের হবে,
বুলেটের একটা শক্তি আছে, শক্তিটাকে বললাম গতিশক্তি ইকে। এখানে একটা তক্তা আছে, সে এই শক্তি দিয়ে এখান থেকে ঢুকে এখানে আসতে পারে, অর্থাৎ সে এটা ভেদ করতে পারে। তাহলে একটি তক্তা ভেদ করার জন্য তার ইকে শক্তি খরচ হয়ে যায়। কি বলেছি? একটা তক্তা ভেদ করার জন্য তার ইকে শক্তি খরচ হয়ে যায়। তাহলে কি বলেছি? একটি তক্তা ভেদ করতে ইকে শক্তি খরচ হয়। ওকে, চমৎকার। এখন ইকে বলতে কি বোঝায়? ইকের সাথে বেগের সম্পর্ক কি? প্রশ্নে যেহেতু বেগের কথা বলা হয়েছে, ভ্যালোসিটি বলা হয়েছে, ইকের সাথে বেগের সম্পর্ক কি দেখো। ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, যদিও মাইনাস ইউ স্কোয়ার দিব না কারণ আদিবেগ শূন্য। তাহলে হাফ এম ভি স্কোয়ার। তাহলে ইকের সাথে বেগের সম্পর্ক হচ্ছে ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে ইকের সাথে সম্পর্ক কি? ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, স্কোয়ার সম্পর্ক, স্কোয়ার সম্পর্ক। ওকে, আবার আরেকটা ব্যাপার আমরা খেয়াল করতেছি, দেখো যদি আমরা ঐকিক নিয়মে করি তাহলে একটা তক্তা ভেদ করতে ইকে শক্তি খরচ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে প্রশ্ন করছে বেগ 4 গুণ হলে কি হবে? এই ব্যাপারটা বেগ 4 গুণ হলে কি হবে? তা আমরা দেখো ভালো করে আমরা বলতে পারি, একটি তক্তা এর জন্য দরকার ইকে, কত ইকে? 1 ইকে। দুইটা তক্তা যদি রাখতাম তাহলে 2 ইকে দরকার হতো। আমি যদি একটা তক্তা না রেখে দুইটা রাখতাম তাহলে তো ইকে দিয়ে একটা হয়, ইকে দিয়ে একটা হয়। একটা তক্তা ভেদ করতে গেলে ইকে শেষ, তাহলে দুইটা করতে হলে 2 ইকে দরকার। তিনটা হলে 3 ইকে দরকার। তাহলে n সংখ্যক হলে কত দরকার? n ইকে দরকার। কত দরকার? n ইকে দরকার, n ইকে দরকার। তাহলে দেখো n সংখ্যক তক্তা ভেদ করতে n ইকে দরকার। তা আমরা তাহলে বলতে পারি, আমরা তাহলে এখানে ভালো করে বলতে পারি, এই যে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে n সংখ্যক তক্তা ভেদ করতে n ইকে দরকার। তাহলে আমরা এখানে বলতে পারি n ইকে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, n সংখ্যক তক্তা ভেদ করার জন্য। তাহলে আমরা বলতে পারি n সমানুপাতিক ভি স্কোয়ার। এটাই হচ্ছে ফর্মুলা, শর্টকাট ফর্মুলা। অর্থাৎ তোমার কতটা তক্তা ভেদ করবে সেটা ডিপেন্ড করবে বেগের বর্গের উপরে, বেগের বর্গের উপরে। তাহলে তুমি যদি বেগকে 4 গুণ করে দাও তাহলে 4 স্কোয়ার তক্তা ভেদ করতে পারবে। তাহলে সে বেগকে যদি তুমি 4 গুণ করো তাহলে 4 স্কোয়ার, অর্থাৎ সে 16টি তক্তা ভেদ করতে পারবে। তাহলে ফর্মুলাটা কোথায় থেকে এসেছে? n সংখ্যক তক্তার জন্য n ইকে দরকার, আর n ইকে এই পরিমাণ শক্তি সমান কি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে n সমানুপাতিক ভি স্কোয়ার। তাহলে আমার বেগ যদি 4 গুণ করে দিই 4 স্কোয়ার, তাহলে 16টি তক্তা ভেদ করতে পারে সে। যদি আমরা আরেকটু ফিল দিই, তোমাকে আরেকটু ফিল দিব এই সূত্রের, এখনও শেষ না, আপাতত তোমাকে শর্টকাটটা বলে রাখলাম, n সমানুপাতিক ভি স্কোয়ার। তার মানে বেগকে তুমি স্কোয়ার করে দিলে তক্তার সংখ্যা পেয়ে যাবে। তোমাকে যদি বলতো বেগ 3 গুণ করা হলে তখন 9টি তক্তা। তোমাকে যদি বলা হতো বেগ 5 গুণ করা হলে 25। অলওয়েজ বেগ যত গুণ করব তার স্কোয়ার। এবার তোমাকে আরেকটু ফিল দিচ্ছি যাতে তোমার কাছে এটা আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। তোমাকে আরেকটু ফিল দিচ্ছি আমি, দেখো ভালো করে, তোমাকে আরেকটু ফিল দিচ্ছি, দেখো ভালো করে, একেবারে ফুল ক্যালকুলেশন দিয়ে তোমাকে ফিল দিব। দেখো ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। ওকে, আবার ইকে সমান লিখলাম হাফ এম 4 ভি স্কোয়ার। 4 গুণ করছি না বেগের মান, আগে ভি থাকলে এখন 4 গুণ করছি না, তাহলে 4 ভি স্কোয়ার। তাহলে হাফ এম তারপর 16 ভি স্কোয়ার। তাহলে 16 ইন্টু হাফ এম ভি স্কোয়ার, 16কে সামনে নিয়ে আসছি। তাহলে এটা সমান কি লেখা যায়? 16 ইন্টু ইকে লেখা যায়, 16 ইন্টু ইকে। তো একটা তক্তা ভেদ করতে একটা ইকে দিলাম, বেগ 4 গুণ করার অর্থ ইকে কে 16 গুণ বাড়াই দিয়েছি। তুমি বেগ 4 গুণ বাড়িয়েছো, ইকে 16 গুণ বেড়ে গিয়েছে। তাহলে 16 গুণ ইকে দিয়ে 16টা তক্তা ভেদ করবে। এটা হচ্ছে আরেকটা ফিলিংস। বেগকে আমি 4 গুণ বাড়িয়ে দিয়েছি, বেগ কয় গুণ বেড়েছে? 4 গুণ বেড়েছে। এতে ইকে কয় গুণ বেড়েছে? 16 গুণ বেড়েছে, 16 গুণ। একটা ইকে দিয়ে একটা তক্তা, 16 ইকে দিয়ে 16 তক্তা। এটা আরেকটা ফিলিংস। 4 গুণ বেগ বাড়ালে ইকে 16 গুণ বেড়ে যায়।
একটা ইকে দিলে একটা তক্তা বেদ হয়ে যায়, 16 ইকে দিলে 16 তক্তা বেদ হয়ে যায়। এটা হচ্ছে আরেকটা ফিলিংস। ইকে সমান হাফ এম, বেগকে 4 গুণ। তাহলে বেগ যদি 4 গুণ করা হয়, বেগ যদি 4 গুণ করা হয় তাহলে ইকে হবে কত? 16 গুণ। ফলে 16 গুণ ইকে দিয়ে 16টা তক্তা বেদ করবে। তাহলে আমাদের ফর্মুলা এখান থেকে এই শর্টকাটটা আসে আসলে যে ভি স্কয়ার গুণ বেদ করবে। তাহলে আমরা চলো তোমাদেরকে প্রশ্নগুলো আবার দিই, এরকম আরও কয়েকটা এমসিকিউ দিয়ে দিই। চলো আরও কয়েকটা এমসিকিউ তোমাদেরকে দিয়ে দিই, ভালো করে খেয়াল করো। আরেকটা দিচ্ছি তোমাদেরকে। একটি বুলেট একটি তক্তা ও অর্ধেক হাফ দেয়াল ভেদ করতে পারে। ভেদ করতে পারে, এমসিকিউ এমসিকিউ সবই এমসিকিউ। বেগ 4 গুণ করলে কয়টি পৃথকভাবে কয়টি দেয়াল ভেদ করতে পারবে? আরেকটা এমসিকিউ, পাশে লেখা আছে 2টা তক্তা ইজ ইকুয়াল টু একটি দেয়াল। অর্থাৎ 2টা তক্তা বের করতে যে শক্তি দরকার, একটা দেয়ালের জন্য সেই শক্তি দরকার, এটা লেখা আছে। তো তাহলে একটু প্রশ্নটা দেখো, এমসিকিউ প্রশ্ন, ভালো করে খেয়াল করো। একটা বুলেট একটি তক্তা হাফ দেয়াল ভেদ করতে পারে, বেগকে 4 গুণ করে দিলাম, পৃথকভাবে কয়টা তক্তা ভেদ করতে পারবে? বলা আছে 2টা তক্তা মানে একটা দেয়াল। তাহলে আমরা একটা কাজ করি, আমাকে যেহেতু দেয়াল বের করতে বলেছে তাহলে তক্তাকে ভুলে যাব। দেয়াল বের করতে বলেছে, তক্তাকে ভুলে যাব। তাহলে একটি দেয়াল মানে 2টা তক্তা, তাহলে একটি তক্তা মানে হাফ দেয়াল। বুঝতে পেরেছো? তাহলে 2টা তক্তা মিলে যদি একটা দেয়াল হয়, একটা তক্তা মিলে হাফ দেয়াল, তাহলে আমরা তক্তাকে ভুলে যাব, এ জায়গায় হাফ দেয়াল লিখব। এটা কোনো প্রশ্ন হইলো? এই যে দেখো, একটা তক্তার পরিবর্তে হাফ দেয়াল লিখলাম, কারণ 2টা তক্তা মিলে যদি একটা দেয়াল হয়, একটা তক্তা মিলে হাফ দেয়াল। তাহলে এটা হাফ আর এটা হাফ, হাফ আর হাফ মিলে কত হয়? হাফ আর হাফ মিলে ফুল হয়। তাহলে একদম এটা কোনো প্রশ্ন হইলো যে কি বলে, একটা বুলেট একটা দেয়াল ভেদ করে, বেগ 4 গুণ করলে কয়টা দেয়াল ভেদ করবে? একটা বুলেট একটা দেয়াল ভেদ করে, তাহলে একটি বুলেট একটি দেয়াল ভেদ করে কি দিয়ে? একটি দেয়াল ভেদ করে কি দিয়ে? ইকে দিয়ে। বেগ 4 গুণ করে দিলাম, ইকে কয় গুণ হবে? ইকে 16 গুণ হয়ে যাবে। একটা ইকে দিয়ে একটা দেয়াল, 16 ইকে দিয়ে 16 দেয়াল। ওই আবার সেম শর্টকাট, এন সমানুপাতিক ভি স্কয়ার। বেগ 4 গুণ করে দিলে তাহলে হচ্ছে এন এর সংখ্যা কত হবে? 16। এই যে 4 স্কয়ার, 4 স্কয়ার মানে 16। তাহলে তোমাকে এখানে তক্তা দেয়াল দিয়েছে হাততালি দেওয়ার জন্য, তুমি যেন দেখে হাততালি দিতে পারো। আসলে সহজ প্রশ্ন। একটা তক্তা আর হাফ দেয়াল মানে আসলে একটা দেয়ালই বোঝাচ্ছে। একটা বুলেট একটা দেয়াল ভেদ করতে পারে, 4 গুণ করলে আসলে 16 দেয়াল ভেদ করতে পারবে। চমৎকার প্রশ্ন। সো প্রশ্নের ভাষা যদি কঠিন হয়, অ্যান্সার তত সহজ হয়। ওকে, তাহলে আমাদের শর্টকাটটা কি? তাহলে আমরা বুঝতে পেরেছি, বেগ যদি n গুণ বৃদ্ধি করা হয় তাহলে আমার তক্তার সংখ্যা n স্কয়ার হয়ে যাবে। বেগ যদি n গুণ হয়, বেগ n গুণ বলা হয়েছে, n গুণ, তাহলে এটা n স্কয়ার হয়ে যাবে। যদি বলা হতো বেগ অর্ধেক করা হচ্ছে, ওইটাও অর্ধেক হয়ে যেত, ওইটা স্কয়ার হয়ে যেত। মনে করো বলা হয়েছে বেগ অর্ধেক, তাহলে হাফ, তাহলে এটা হাফ স্কয়ার হয়ে যেত, 1/4 হয়ে যেত। ঠিক আছে, এরকম আর কি ব্যাপারটা। তো যাই হোক, বিভিন্নভাবে আসলে প্রশ্ন করতে পারে, আমাদেরকে এই ব্যাপারগুলো ভালো করে খেয়াল করতে হবে। তারপর আরও একটা প্রশ্ন আসবে সেম কনসেপ্ট থেকে, সবই এমসিকিউ, এগুলো বিখ্যাত ইউনিভার্সিটিতে আসে এমসিকিউ। ঠিক আছে, 400 মিটার পার সেকেন্ড বেগে গুলি ছুড়লে দেয়ালের শেষ প্রান্তে পৌঁছে। ঠিক আছে, 100 মিটার পার সেকেন্ড বেগে গুলি ছুড়লে কতটুকু প্রবেশ করবে? এমসিকিউ। উপরে একটা দেয়ালের ছবি দেওয়া ছিল, পাশে লেখা ছিল 40 মিটার। একটা দেয়ালের ছবি দেওয়া আছে 40 মিটার, তার মানে বলছে একটা দেয়াল আছে 40 মিটার, 400 মিটার পার সেকেন্ড বেগে গুলি ছুড়লে দেয়ালের শেষ প্রান্তে পৌঁছে। তার মানে এই প্রান্ত থেকে একটা বুলেট
এই জায়গায় পৌঁছে, শেষ প্রান্তে পৌঁছে, তার মানে 40 মিটার। 400 মিটার পার সেকেন্ড বেগে যদি গুলি ছুড়ো দেয়ালের শেষ প্রান্তে পৌঁছে 40 মিটার যায়, তাহলে 100 মিটার পার সেকেন্ড বেগে গুলি ছুড়লে কতটুকু যাবে? প্রশ্ন প্যাটার্ন ভিন্ন না, আসলে প্যাটার্ন সেম, তোমাকে বুঝতে হবে। 400তে মারলে অত যায়, 100তে মারলে তো এটা তো আসলে কয় গুণ? 400 আর 100 কয় গুণ? 1/4। 400 আর 100 1/4। তার মানে আমাদের কি করতে হবে? আমাকে আমার ভ্যালোসিটি কত গুণ করে দিয়েছে? 1/4 করে দিয়েছে। এটা হচ্ছে আসলে 1/4। এই যে 400 আর 100, তার মানে 4 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছে। আগে 4 ভাগ ছিল, এখন 1 ভাগ হয়ে গিয়েছে। তাহলে আমার এখন বেগ কত? 1/4 করে দিয়েছি। তাহলে আর কতটুকু প্রবেশ করবে? আর কতটুকু প্রবেশ করবে? আমরা তো দেয়াল দিয়ে করেছি, দেয়াল দিয়ে তুমি করতে পারো। তাহলে দেখো আমরা বলবো যে তক্তা, ওই যে তক্তাটাকে আমরা কি বলেছিলাম? n সমানুপাতিক বেগ তো স্কোয়ার, তো বেগ হচ্ছে 1/4 স্কোয়ার। তাহলে আমার এটা কি হবে? তক্তা কত হবে? তাহলে দেখো 1/4 স্কোয়ার হলে আমরা কি বলতে পারি? তাহলে আমাদের 1/4 হলে 1/16 হয়ে যাবে। 1/4 কে স্কোয়ার করলে 1/16, তার মানে আমার তক্তা কত হয়ে যাবে? 1/16 ভেদ করবে, এত অংশ ভেদ করবে। তা আমার পুরো তক্তা না, দেয়াল আর কি, দেয়াল তক্তা বললাম। তক্তা বলতে আসলে এখানে দেয়ালকে বোঝাচ্ছে কবি, বুঝে নিতে হবে। দেয়াল তক্তা বলতে এখানে কবি দেয়ালকে বোঝাচ্ছে। তার মানে দেয়ালের 1/16 অংশ ভেদ করবে। কেন? কারণ বেগটা 1/4 হয়ে গিয়েছে। তো বেগের বর্গ, বেগ যদি 1/4 তাকে বর্গ করব, বেগের বর্গ 1/16 অংশ। তার মানে আমার ভালো করে খেয়াল করো, দেয়ালের 1/16 অংশ মানে কতটুকু? দেখো দেয়ালটা কত? দেয়াল হচ্ছে 40 মিটার। তাহলে এই 40 মিটারের 1/16 অংশ, দেয়ালের 1/16 অংশ, তাহলে কত হবে? 1/16 40, দেয়ালের 1/16 অংশ, তার মানে 40/16, তার মানে হচ্ছে 10/4, 5/2, তার মানে আসলে 2.5। মিটার প্রবেশ করবে। তার মানে আমি যদি 100 মিটার পার সেকেন্ড বেগে গুলি ছুড়ি তাহলে কিন্তু 40 মিটার যাবে না, 2.5 মিটার যাবে, অনলি 2.5 মিটার যাবে। বেগ মাত্র 4 গুণ বৃদ্ধি করলাম, এতে কি পরিমাণ বেড়ে গিয়েছে দেখছো তুমি? 16 গুণ বেড়ে গিয়েছে। মাত্র 4 গুণ বেগ বৃদ্ধি করলাম, 16 গুণ বেশি দৌড়াচ্ছে। তার মানে গুলির বেগ যদি 4 গুণ বৃদ্ধি করো, সে 16 গুণ বেশি দৌড়াবে। দেখছো, মাত্র দেখো 400 করে দিছি আর 40 মিটার চলে গেছে। যখন বেগ 100 ছিল তখন 2.5 মিটার, যখন বেগ 400 40 মিটার। কি হিউজ ব্যাপার দেখছো। তো যাই হোক, এই ধরনের তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? 2.5 মিটার। কিভাবে করেছি? সেম ফর্মুলা। কি ফর্মুলা? n সমানুপাতিক v স্কয়ার। n হচ্ছে দেয়াল বা তক্তা। তাহলে 1/4 করলাম তো 1/16 হয়ে গেল। এই চমৎকার ব্যাপার কিন্তু। ওকে, তাহলে আমরা একই কনসেপ্ট দিয়ে 3টা ম্যাথ তোমাদেরকে দেখালাম, সবগুলাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। সো আমাদের ফাইনালি আমরা এই যে 3টা ম্যাথ করেছি, 3টা ম্যাথের জন্য কোন ফর্মুলা অ্যাপ্লাই করেছি ফাইনালি লিখে মুছে দিচ্ছি। আমরা 3টা ম্যাথই আসলে করেছি n সমানুপাতিক v স্কয়ার ফর্মুলা দিয়ে, যেখানে বেগ যেটা দেওয়া থাকবে সেটাকে স্কয়ার করলে যেটা হয় সেটাই হবে আসলে তক্তার সংখ্যা বা দেয়ালের সংখ্যা। এটা হচ্ছে আমাদের এই সূত্র দিয়ে সবগুলো ম্যাথ করেছি। n সমানুপাতিক v স্কয়ার, বেগকে বর্গ করে দিব, বেগের বর্গ। এটা কোথায় থেকে এসেছে? হাফ এম ভি স্কয়ার থেকে এসেছে। ই কে সমান হাফ এম ভি স্কয়ার থেকে এসেছে, গতিশক্তি থেকে। ঠিক আছে, এরপর এবার চলে আসো গুলি তক্তার সেকেন্ড টাইপ, টাইপ 2। ওইটাও শর্টকাট দিয়ে দেখাবো, চমৎকার চমৎকার শর্টকাট দিয়ে দেখাবো, যাতে করে এমসিকিউতে তুমি বুলেট হয়ে যাও। টাইপ 2, তোমাকে বলা থাকবে S1 মিটার প্রবেশের পর গুলির বেগ 1/n অংশ এটা হচ্ছে দ্বিতীয় টাইপ, যেটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। S1 মিটার, এটা হচ্ছে মিটার আর কি, অনেকে আবার কনফিউজড হয়ে যাবে, এটা মিটার। S1 মিটার প্রবেশের পর গুলির বেগ 1/n গুণ হয়ে গেল, বা 1/n গুণ কমে গেল বা হ্রাস পেল। 1/n গুণ হ্রাস পেল বা কমে গেল, হ্রাস পেল বা কমে গেল, 1/n গুণ কমে গিয়েছে। আর কতটুকু প্রবেশ করবে? যদি এই ধরনের প্রশ্ন থাকে, এখানে অনেক প্যাচপুস থাকে, এই ধরনের প্রশ্নগুলোতে অনেক ধরনের প্যাচপুস থাকে। তারপরেও দেখো ভালো করে, তোমাকে একটা প্রথমে বলে দিবে এতটুকু প্রবেশ করার পর গুলির বেগ 1/n গুণ
কমে গেল বা হ্রাস পেল, আর কতটুকু প্রবেশ করবে। এ ধরনের প্রশ্ন প্রচুর পাবে, ঠিক আছে। তো কিভাবে সলভ করব, শর্টকাটও আছে লং কাটও আছে, দুটাই দেখাবো তোমাদেরকে। শর্টকাটও দেখাবো, লং কাটও তোমাদেরকে দেখাবো, দুইটা মেথড আছে, দুইটা মেথড তোমাদেরকে দেখাবো। আগে শর্টকাটটা দেখাচ্ছি, তারপর লং কাটটা দেখাচ্ছি। তবে এখানে একটা ওয়ার্ড খেয়াল করতে হবে, হ্রাস পেল শব্দটা থাকতে হবে, বা কমে গেল 1/n গুণ 1/n গুণ কমে গেল, এই ব্যাপারটা থাকতে হবে। তাহলে আমাদের ফর্মুলাটা কি বা শর্টকাটটা কি, তাহলে দুইটা শর্টকাট তোমাদেরকে দেখাবো। শর্টকাট 1 হচ্ছে n-1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2n-1 ইন্টু s1 ইজ ইকুয়াল টু s2। s2 কি, আর কতটুকু প্রবেশ করবে সেটা, আর s1 কি, যতটুকু প্রবেশ করেছে সেটা। তাহলে s1 প্রবেশ করেছে, s1 আর কতটুকু প্রবেশ করবে সেটা s2। ফর্মুলা কি, n-1 হোল স্কোয়ার ডিভাইড বাই 2n-1। এটা হচ্ছে শর্টকাট 1। আরও একটা শর্টকাট আছে যেটা সব ক্ষেত্রে খুব চমৎকারভাবে কাজ করে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো, দুইটা শর্টকাট দিয়ে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা শর্টকাট, s2 ইজ ইকুয়াল টু n-1 হোল স্কোয়ার 2n-1 ইন্টু s1। এটা কোথায় থেকে এসেছে সে প্রমাণটাও তোমাদেরকে দিব। যে কোনো শর্টকাট কোথায় থেকে এসেছে সেটা জানতে হবে, অর্থাৎ এটার মাকে, এটা একটা বাচ্চা প্রোডাক্ট, এটার মাকে। তো দেখো, আমরা আগে শর্টকাটের প্রমাণ দেওয়ার আগে আমরা কয়েকটা অঙ্ক করে ফেলি, আমাদের ভালো লাগুক, আগে শর্টকাটটা পছন্দ হোক তারপর। তাহলে চলো কয়েকটা অঙ্ক করে ফেলি। ফরম্যাট সেম থাকবে, শুধু মান চেঞ্জ করব আর অ্যান্সার বের করব। ফরম্যাট চেঞ্জ, মান চেঞ্জ, অ্যান্সার বের করব, আর কোনো কাজ নেই এখন আমাদের। তাহলে দেখো, একটা একটা করে মান দিব আর অ্যান্সার বের করব। বলেছে 10 মিটার প্রবেশ করার পরে বেগ অর্ধেক হয়ে গেল। সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে এটা, 10 মিটার প্রবেশ করার পর বেগ 1/2 গুণ হারিয়ে ফেললো, কমে গেল। তো হাফ গুণ কমে গেলে আর হাফ গুণ আছে, তো যাই হোক, আমার শর্টকাট দিয়ে চলো অ্যান্সারগুলো বের করি, একটা একটা করে অ্যান্সার বের করব। তাহলে s2 ইজ ইকুয়াল টু শর্টকাট দিয়ে করব। তা আমি আগেই তোমাদেরকে বলেছি, তোমাদের এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এই ফর্ম্যাটটা মিলাতে হবে। এটা আসলে 1/n, তাহলে তুমি লিখবা 1/n সমান হাফ, তাহলে n সমান 2। এই ফর্ম্যাটটা তোমাদের সবসময় মিলিয়ে নিতে হবে। এটা 1/n সমান কত, সেটা এখানে যেটা দেওয়া থাকবে সেটা কিন্তু n না, সেটা কিন্তু n নয়, এখানে যেটা দেওয়া থাকবে সেটা 1/n, এটার সাথে মিলাতে হবে, 1/n এর সাথে মিলাতে হবে। সবসময় এই কাজটা করে নিতে হবে, না হয় ভুল হবে। তাহলে আমরা শুরুতে এই কাজটা করে নিলাম, 1/n ইজ ইকুয়াল টু হাফ, তাহলে n ইজ ইকুয়াল টু 2। ফার্স্ট অফ অল এই কাজটা করে নিলাম। এবার আসো, কি বললাম, s2 ইজ ইকুয়াল টু n-1 হোল স্কোয়ার ডিভাইড বাই 2n-1 ইন্টু s1। এটা হচ্ছে আমাদের শর্টকাট। তাহলে n এর মান কত, n এর মান 2, সো 2-1 হোল স্কোয়ার, 2 ইন্টু 2 -1 ইন্টু 10। তাহলে এখানে 1 আর এখানে 4 থেকে যদি 1 যায় 3, তাহলে 1/3 ইন্টু 10, তার মানে 10/3, 10/3। তো 10/3 মানে কত, 3.33 মিটার, 3.33 মিটার। তুমি চাইলে আরও ফাস্ট করতে পারো, আমি আস্তে আস্তে দেখিয়েছি। এখানে অনেকে লাইভ ক্লাস করে, যাদের সবার তো আর বেসিক এক না, সবাই ফাস্ট না, আস্তে আস্তে ফাস্ট হবে আর কি, আস্তে আস্তে দেখিয়েছি। তাহলে আমার শর্টকাট, আমাকে বলেছে n এর মান 2, তার মানে n এর মানটা বসালাম, খেলা শেষ। n এর মান বসাবা, খেলা শেষ করবা, n এর মান বসাবা, খেলা শেষ করবা। চলো আরও একটা শর্টকাট। ওকে, চলো আরও একটা শর্টকাট। বললো মান চেঞ্জ আর অ্যান্সার বসাবা, মান চেঞ্জ অ্যান্সার বসাবা। বললো 40 মিটার প্রবেশের পরে বেগ 1/4 গুণ কমে গিয়েছে, 1/4 কমে গিয়েছে। এখন বলেছে আর কতটুকু প্রবেশ করবে, তাহলে 1/n ইজ ইকুয়াল টু 1/4, n ইজ ইকুয়াল টু 4। ওকে, এবার শর্টকাটটা কি, 4-1 হোল স্কোয়ার, 2 ইন্টু 4 -1, নিচে কত 7, উপরে কত 16, 3 স্কোয়ার 9, আর এখানে 40। এটা হচ্ছে অ্যান্সার, 9 ইন্টু 40 ডিভাইড বাই 7। কী করেছি, কিছুই না, 1/4 সমান 1/n লিখে n বের করে nটা বসিয়ে দিয়েছি। n বের করে n বসাও, n বের করে n বসাও, n বের করে n বসাও, খেলা শেষ। চলো আরও একটা অ্যানাদার শর্টকাট, মানে আবার। এবার বলেছে, ওকে, এবার বলেছে x পরিমাণ প্রবেশ করার পর y গুণ বেগ কমে গিয়েছে। খেলা তো সেই, x পরিমাণ প্রবেশ করে y গুণ কমে গেল। আচ্ছা, আর কতটুকু প্রবেশ করবে, তাহলে দেখো 1/n ইজ ইকুয়াল টু y, তাহলে n ইজ ইকুয়াল টু 1/y। খেলা তো এখানেই, 1/n ইজ ইকুয়াল টু y, এটা যা এখানে যেই গুণ থাকবে ওইটা সমান 1/n ধরতে হবে। তাহলে আর কতটুকু প্রবেশ করবে, s2 ইজ ইকুয়াল টু 1/y -1 হোল স্কোয়ার, 2 ইন্টু 1/y -1 ইন্টু x।
একটু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে যেটা আসে সেটাই, যেহেতু এখানে আমার ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনটা একটু কষ্ট করে করতে হবে। আচ্ছা, এরপরে এবার আসো, তাহলে সবগুলো অঙ্কে শুধুমাত্র n বের করে বসাই দেওয়া, আর কোনো কাজ নাই। যদি আমার এই ধরনের ফরম্যাট থাকে তাহলে হচ্ছে আল্লাহর খাস রহমত, 1/, ফরম্যাট থাকলে আল্লাহর খাস রহমত। যেমন সেম প্রশ্নটা যদি 1/y দিয়ে দিতাম, আল্লাহর খাস রহমত। কেন আল্লাহর খাস রহমত? কারণ ওইটা সমান 1/n লেখা যায়, ফলে 1/, ফরম্যাটে থাকলে n = y চলে আসে, আল্লাহর খাস রহমত। তাহলে যদি 1/, ফরম্যাটে থাকে আল্লাহর খাস রহমত সহজেই করে ফেলতে পারবো। তাহলে আমার এই ক্ষেত্রে কত হবে? 1/y থাকলে s2 সমান হবে, n এর মান বসাও, -1 স্কোয়ার করে দাও, 2 × n এর মান বসাও, -1 s1। এটা হচ্ছে আমার s1 এর মান কত? x। এটা হচ্ছে আমার অ্যান্সার। এই তো এইভাবে করে করে তোমাকে বিভিন্নভাবে চেঞ্জ করে করে তোমাকে এক্সপার্ট হয়ে যেতে হবে। ঢাকা ইউনিভার্সিটি বলো, ভার্সিটি বলো, তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো বলো, তোমাকে সময় দিবে না, তোমাকে ফার্স্ট অ্যান্সার করতে হবে। সেজন্য তোমাকে এই শর্টকাটগুলো জানা থাকা দরকার, আদারওয়াইজ তুমি বিপদে পড়ে যাবে। এই শর্টকাট জানা না থাকলে তোমাকে অনেক ফাস্ট হতে হবে, ফাস্ট হতে পারবে না। এখন তুমি দেখো, তোমাকে আমি যে মান দিচ্ছি আর যে মান দিচ্ছি তুমি অ্যান্সার বলে দিচ্ছ, ফাত 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 করে অ্যান্সার বলে দিচ্ছ, তোমাকে ফাত 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 করে অ্যান্সার করে দিতে হবে। ঠিক আছে, ওকে। এরপর এবার চলে আসো, আরেকটা শর্টকাট আমরা তোমাদেরকে দেখাবো, ভালো করে খেয়াল করো, গুলিতত্ত্ব নিয়ে, যেটা দিয়ে তুমি সব ধরনের অঙ্ক করতে পারবে। সব ধরনের অঙ্ক আসলে করা যাবে, এবং এটা শর্টকাট বলাটা ঠিক না, এটা আসলে লং কাটই। সো ভালো করে খেয়াল করো, সেম প্রশ্নের জন্যই শর্টকাটটা দেখাচ্ছি, লং কাটই বলা যায় এটাকে, আসলে শর্টকাট বলবো না আমরা। ঠিক আছে, ওকে। একটা ব্যাপার খেয়াল করো, আমাকে বলেছে যে s1 প্রবেশ করেছে আর কতটুকু যাবে, আমরা বললাম s2 যাবে। তো এই যে যেটা ভেদ করতেছে বা যেখানে প্রবেশ করতেছে সেটা তো সেম জিনিস না, এটা হতে পারে একটা তক্তা, হতে পারে একটা দেয়াল, হতে পারে অন্য কিছু, বাট এটা তো সেম জিনিস। এমন না যে অর্ধেক প্লাস্টিকের, অর্ধেক কাচের, অর্ধেক অন্য জিনিস, এরকম না। যেটা ভেদ করতেছে পুরোটা সেম জিনিস, তাই না? সেম জিনিস, হয় তক্তা হবে, না হয় দেয়াল হবে, অথবা অন্য এরকম সেম একটা জিনিস হবে। ফলে সেম জিনিস হওয়ার কারণে আমরা যখন একটা গুলিকে তত্ত্বের মধ্যে ঢুকাই, তখন তত্ত্বও কিন্তু গুলিকে একটা বাধা দেয়, তাই না? যখন কোনো একটা কিছু ভিতরে ঢুকতে চায় তখন তাকে একটা বাধা দিবে, স্বাভাবিকভাবে বাধা দিবে বলেই তার বেগটা আসলে কমে যায়, তাকে একটা বাধা বল দেয়, বাধা বল দেওয়ার কারণে মন্দন হয়, বেগটা কমে যায়। আচ্ছা, তো এখানে মজার ব্যাপার হচ্ছে, একটা গুলি যখন প্রবেশ করবে, গুলিকে ও সেম পরিমাণ বাধা দিবে সব সময়। কেন? কারণ ও আসলে সেম উপাদানের তৈরি। ও যদি তক্তা দিয়ে তৈরি হয়, পুরো তক্তাটা সেম, দেয়ালের তৈরি হলে পুরো দেয়ালটা সেম। এমন না যে দেয়ালের কিছু অংশ আনোয়ার সিমেন্ট দিয়ে, দেয়ালের কিছু অংশ শাহ সিমেন্ট দিয়ে রেডি, এরকম না, পুরো দেয়ালটা তো আসলে সেম হবে। তাহলে আমার বাধা বলটা সেম, তাহলে আমার দুইটার ক্ষেত্রে বাধা বলটা সেম। তো আমরা বললাম যে প্রথম ক্ষেত্রে আমাদের বাধা বল F1, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বাধা বল F2, এবং আলটিমেটলি আমাদের বাধা বলটা সেম। ওকে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে, ভালো করে খেয়াল করো, আমরা এখান থেকে বলতে পারি F2/F1, বাধা বলটা সেম দুইটার ক্ষেত্রে, সমান হচ্ছে F মানে কি আমরা জানি, F মানে হচ্ছে MA। তাহলে M2A2 M, আমরা বলবো MA2 M তো সেম, M কিসের বল? যাকে বাধা দিচ্ছে তার ভর। কাকে বাধা দিচ্ছে? গুলিকে, গুলির ভর তো সেম। তাহলে M আর M কেটে দিতে পারি, তাহলে A2/A1। আচ্ছা, এখন এরপরে লাইনে খেয়াল করো আমরা কি লিখতে পারি। এখন আমরা কি জানি, A মানে কি জানি, ভালো করে খেয়াল করো, V² সমান U² প্লাস 2AX। অথবা তুমি চাইলে মাইনাস দিতে পারো। কেন মাইনাস? কারণ মন্দন হচ্ছে। মন্দন কেন হচ্ছে? কারণ হচ্ছে বাধা দিচ্ছে, বাধা দিলে সে একসময় থেমে যাবে, মন্দন হচ্ছে। তুই চাইলে এখানে মাইনাস দিতে পারো। তাহলে V² মাইনাস U² ডিভাইডেড বাই 2x ইজ ইকুয়াল টু A, অথবা 2s দিতে পারো। x না দিয়ে তুমি চাইলে sও দিতে পারো, সমস্যা নেই, x আর s সেম জিনিস। আচ্ছা, তাহলে আমরা a সমান কি বের করলাম? V² মাইনাস A² 2s। আমরা সেটাও লিখলাম যে V2² U2² 2s2, এগেইন লিখলাম V1² U1² 2s1। তাহলে কি করেছি? আমরা বলেছি যে গুলি যে ঢুকতেছে, গুলিকে একটা বাধা বল দিচ্ছে। প্রথম ক্ষেত্রে বাধা বল F1, দ্বিতীয় ক্ষেত্রে বাধা বল F2। F2/F1 সমান হচ্ছে MA2 MA1। M সেম কেন? কারণ গুলি তো সেম, গুলির ভর সেম। আবার A2 A1 বসিয়ে দিন। তো মজার ব্যাপার হচ্ছে বাধা বলও তো সেম। কারণ কি, কেন বললাম, একটু আগে বললাম যে সেম পরিমাণ বাধা দিবে, পুরো তত্ত্ব তো সেম, পুরো দেয়াল তো সেম, বাধা বল সেম। তাহলে বাধা বল যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি যে এই বলটা সেম, আসলে F2 আর F1 সেম। তাহলে এটাকে এটা দিয়ে কেটে দিতে পারি।
অথবা ত্বরণ সেম বলতে পারি, এটাকে এটা দিয়ে কেটে দিতে পারি। কেটে দেওয়ার অর্থ নাই সেটা না, এটাকে এটা দ্বারা কেটে দিলে 1 পাওয়া যাবে, তাহলে এই পুরো জিনিসটা আসলে 1 হয়, তাহলে এই পুরো জিনিসটার মান আসলে 1 হবে। কারণ কি, আসলে বাধা বল দুটা সেম, উপরে যা নিচে তাই। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি যে এটা যদি 1 হয়ে যায় এই পুরো জিনিসটা এই পাশে চলে আসবে, b1 স্কোয়ার মাইনাস u1 স্কোয়ার ডিভাইডেড বাই 2s1, আর এই পাশে থাকবে v2 স্কোয়ার u2 স্কোয়ার ডিভাইড বাই 2s1। আরও কি কাটা যায়, সরি 2s2, আরও কি কাটা যায়, 2 আর 2 কাটাকাটি যায়, বাকিটা থাকে। শেষ, আমরা মোটামুটি একটা সূত্র আবিষ্কার করে ফেললাম। দেখো s2কে উপরে নিয়ে আসবো, s1 নিচে থাকবে, আর এটাকে নিচে নিয়ে যাব, এই যে একটা ফর্মুলা চলে আসলো আমার। এটা হচ্ছে একটা শর্টকাট হিসেবে ব্যবহার করা যাবে। কি করলাম, s2কে উপরে নিয়ে আসছি আর এই পুরো জিনিসটাকে নিচে নিয়ে গেলাম, তাহলে s2 বাই s1 ইজ ইকুয়াল টু v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার v1 স্কোয়ার মাইনাস u1 স্কোয়ার। এটাকেও একটা শর্টকাট হিসেবে ব্যবহার করা যাবে, এটাও একটা শর্টকাট হিসেবে ব্যবহৃত হয়। আমরা দেখাবো এই শর্টকাট দিয়ে কীভাবে অঙ্ক করতে হয়। আবার এটা লং কাট হিসেবেও ব্যবহার করতে পারো। রিটেন পরীক্ষা আসলে, বুয়েটে আসলে এটা দিয়ে তুমি অঙ্ক করলে 100% মার্কস তোমাকে দিবে। এখন এই ফর্মুলাটা কি বোঝাচ্ছে সেটা একটু বুঝে নাও। তুমি যদি বুয়েট রিটেন পরীক্ষায় বা বিভিন্ন রিটেন পরীক্ষায়, ভার্সিটি রিটেন পরীক্ষায় এই ফর্মুলা দিয়ে অঙ্ক করো, তোমাকে ফুল মার্কস দিবে, কারণ এটা একটা ফর্মুলা। কিন্তু s2 বাই s1 মানে v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার v1 স্কোয়ার মাইনাস u1 স্কোয়ার। ফর্মুলা মনে রাখাও সহজ, s2 বাই s1 v2 মাইনাস u2 স্কোয়ার v1 স্কোয়ার মাইনাস u1 স্কোয়ার, এখানে স্কোয়ার থাকবে আর এখানে s1 বাই s2 থাকবে। তো এই ফর্মুলা কি বোঝাচ্ছে, এই ফর্মুলা বোঝাচ্ছে প্রথমে s1 পরিমাণ প্রবেশ করেছে, তখন তার ভ্যালোসিটি ছিল, তখন তার আদিবেগ ছিল v1, শেষ বেগ ছিল u1, শেষ বেগ ছিল v1। পরবর্তীতে সে s2 প্রবেশ করেছে, তখন তার আদিবেগ ছিল u2, শেষ বেগ ছিল v2। এই জিনিসটাই বোঝাচ্ছে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে তার আদিবেগ শেষ বেগ, দ্বিতীয় ক্ষেত্রে তার আদিবেগ শেষ বেগ। আচ্ছা, তো চলো আমরা এটা দিয়ে একটা অঙ্ক করব। এটা দিয়েও আমরা একটা দেখাবো, একটা ম্যাথ এসেছিল এবং বুয়েটে এটা দিয়ে সলভ করলে তাড়াতাড়ি হয়ে যায়, একটা লাইনে হয়ে যায়। আমরা একটু দেখব বুয়েটের সে রিটেন পরীক্ষার ম্যাথটা, আমরা একটু দেখব রিটেন পরীক্ষায় এই ম্যাথটা এসেছে। এই ফর্মুলা দিয়ে দেখব। বলেছে আমাকে 400 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দেওয়া বুলেট, ঠিক আছে, ওকে, কতটুকু প্রবেশের পরে, 10 সেন্টিমিটার প্রবেশের পরে বেগ কত হলো, 250 মিটার পার সেকেন্ড হলো, হারালো বলে নাই, হলো। আর কতটুকু প্রবেশ করবে সে, এরপরে প্রশ্ন করেছে বাধা বল সেম, এই কথাটা লিখে দিয়েছিল, বাধা বল একই। এই কথার অর্থ কি, ওই যে আগে বললাম বাধা বল সেম হওয়ার কারণে সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। বাধা বল সেম হবে না কেন, আমার পুরো সে যেটার মধ্য দিয়ে যাচ্ছে পুরো জিনিসটা তো সেম, ফলে সেম বাধা দিবে প্রতি মুহূর্তে। ওকে, তাহলে আমরা আমাদের ওই রিটেন ফর্ম, এটা একবার রিটেন স্টাইলে দেখাচ্ছি, এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবা, রিটেন পরীক্ষাগুলোতেও অ্যাপ্লাই করতে পারবো। ফর্মুলাটা কি, s2 বাই s1 ইজ ইকুয়াল টু v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার v1 স্কোয়ার মাইনাস u1 স্কোয়ার। তোমাকে কোনো কিছু করতে হবে না, খুব সহজে তুমি করে ফেলতে পারবে। তুমি জাস্ট এখানে আইডেন্টিফাই করে দাও কে আসলে কি। প্রথম ক্ষেত্রে 400 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিয়েছি, এটা হচ্ছে আদিবেগ। তারপর সে 10 সেন্টিমিটার প্রবেশ করেছে, এটা হচ্ছে s1। তারপর তার বেগ 250 হয়ে গেল, এটা হচ্ছে আমার v1। আবার পরবর্তীতে সে এই 250, তাহলে প্রথমবার 400 দিয়ে ছুড়ে দিয়েছি, সে 10 সেন্টিমিটার প্রবেশের পর 250 হয়ে গেল, এই 250 দিয়ে সে পরবর্তীতে যাবে, তাহলে এই 250 দিয়ে সে পরবর্তীতে যাবে, এটা হচ্ছে u2। সে আর কতটুকু প্রবেশ করবে, তার মানে যখন সে থেমে যাবে, মানে প্রবেশ করবে, যখন সে থেমে যাবে তখন হচ্ছে তার বেগ হবে v2 0, তার মানে তার শেষ বেগ 0। এক্ষেত্রে অলওয়েজ শেষ বেগ 0 হবে, কারণ সে একসময় থেমে যাবে। আর কতটুকু সে প্রবেশ করবে, অর্থাৎ সে লাস্ট মোমেন্টে গিয়ে থেমে যাবে, তার শেষ বেগ হবে 0। তাহলে আমি সবই পেয়ে গেলাম, u1, v1, u2, v2, s1, সব মান প্রশ্নের মধ্য থেকে পেয়ে গেলাম। এখন শুধু বসিয়ে দেব, খেলা শেষ। তাহলে দেখো s2 কত হবে, s2 হবে s2 নিচে 10 সেন্টিমিটার, 10 ইন্টু 10 ইনভার্স 2, 10 সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার দেওয়া আছে, মিটারে নিয়ে গেলাম। v2 কত, 0, u2 কত, 250, v1 কত, 250, u1 কত, 400। বুয়েটের অঙ্ক শেষ, s2 বের করে ফেললাম। এটার জন্য তুমি পকেটে বসছো 10 নাম্বার, 10 নাম্বার পকেটের মধ্যে।
এইটুকু করে দিতে পারলেই 10 নম্বর পকেটে চলে আসবে। আবার বলছি ফর্মুলাটা কি দেখো ভালো করে। S2 হচ্ছে আর কতটুকু প্রবেশ করবে, S1 হচ্ছে যতটুকু প্রবেশ করেছে, এটা সমান কি V2 স্কয়ার মাইনাস U2 স্কয়ার, V1 স্কয়ার মাইনাস U1 স্কয়ার। ফর্মুলাটা কোথায় থেকে এসেছে? প্রমাণটা তোমাদেরকে দিয়েছি। এখন এটা রিটেনে করা যাবে 100% গ্যারান্টি। তুমি যে কোনো রিটেন পরীক্ষায় এই ফর্মুলা অ্যাপ্লাই করলে অঙ্ক হবেই। এর আগেরটা দেখাইছি সেটা রিটেনে করা যাবে না, সেটা শুধু এমসিকিউতে করা যাবে, আর এটা রিটেনও করা যাবে এমসিকিউতেও করা যাবে, সব জায়গায় করা যাবে। এই এর আগে যে অঙ্কটা করিয়েছি সেটা এই ফর্মুলা দিয়ে করা যাবে কিনা? অবশ্যই যাবে। একটু যদি দেখিয়ে দিতেন, চলো একটু করে ফর্মুলা দিয়ে যে করা যাবে সেটা দেখিয়ে দিচ্ছি। এর আগের সেম ম্যাথ দিব। এর আগের ম্যাথ কি ছিল? 10 সেন্টিমিটার প্রবেশের পর বেগ অর্ধেক হারালো। 10 সেন্টিমিটার প্রবেশের পর বেগ হাফ গুণ হ্রাস পেল, আর কতটুকু যাবে? তাহলে চলো এই প্রশ্নটাও এই ফর্মুলা দিয়ে করে দেখাবো তোমাদেরকে। বললাম তো এটা রিটেনও করা যাবে এমসিকিউতেও করা যাবে, এটা তাই প্রমাণটা দিয়েছি। 10 সেন্টিমিটার S1 বেগ হাফ গুণ হয়ে গেল, তার মানে এখানে হাফ গুণ হ্রাস পেল। হাফ গুণ কিন্তু হয়ে গেছে বলেন, আচ্ছা যাও হাফ গুণ, আর কতটুকু প্রবেশ করবে? দুইটা ডাটা দেওয়া আছে, একটা S1 আর একটা হচ্ছে হাফ গুণ হ্রাস পেল, আর কিছুই দেওয়া নাই। তাহলে আদিবেগ সমান ইউ ধরে নাও। তাহলে আদিবেগ কত ধরবো? আদিবেগ ইউ ধরবো। তাহলে U1কে ইউ ধরে নিলাম। ওকে, তারপরে বেগ হাফ গুণ হ্রাস পেল, হাফ গুণ হ্রাস পেল, তার মানে V1 কত হবে? ইউ থেকে হাফ গুণ কমে গিয়েছে, ইউ থেকে হাফ গুণ হ্রাস পেয়েছে, হ্রাস পাওয়ার অর্থ কমে যাওয়া মাইনাস, তাহলে ইউ মাইনাস হাফ ইউ, এটা হবে V1। V1 মানে কি? শেষ বেগ। শেষ বেগ কত গুণ হ্রাস পেয়েছে? হাফ গুণ হ্রাস পেয়েছে, তার মানে ইউ থেকে হাফ ইউ মাইনাস হাফ গুণ হ্রাস পেয়েছে, হ্রাস পাওয়া মানে কমে যাওয়া। তাহলে এখন আমার বেগ কত? এখন আমার বেগ হচ্ছে হাফ ইউ। যেটা প্রথমবারের শেষ বেগ সেটা দিয়েই সে দ্বিতীয়বার যাবে, প্রথমবার যেটা শেষ সেটা দিয়ে সে দ্বিতীয়বার যাবে। কাজেই এটাকে আমি কি বলতে পারি? এই হাফ ইউকে আমি U2 বলতে পারি, U2 ও হাফ ইউ। V2 কত? আগেই বলেছি তোমাদেরকে, V2 হচ্ছে 0, কারণ সে থেমে যাবে। সব সময় এই প্যাটার্নটাই হবে, প্রথম ক্ষেত্রে যেটা শেষ বেগ, দ্বিতীয় ক্ষেত্রে সেটা আদিবেগ, এবং V2 0। তাহলে চলো আমরা মানগুলো বসাতে থাকি একটা একটা করে। তাহলে S2 বের করব। S1 10 সেন্টিমিটার, তারপরে V2 0, U2 দেখতে পাচ্ছি হাফ ইউ হোল স্কোয়ার, U1 V1 কত? হাফ ইউ হোল স্কোয়ার, U1 কত? ইউ স্কোয়ার। ক্যালকুলেশন করে দেখো, তাহলে তুমি এখানে পাবে ক্যালকুলেশন করলে 1/4 ইউ স্কোয়ার, এখানে তুমি পাবে মাইনাস, এখানে তুমি পাবে 3/4 ইউ স্কোয়ার, ইউ এবং ইউ চলে যাবে, 4 এবং 4 চলে যাবে, মাইনাস মাইনাস চলে যাবে, 1/3 থাকবে। তাহলে S2 ইজ ইকুয়াল টু 1/3 S1। দেখছো এর আগেও কিন্তু এটাই এসেছিল, 1/3 S1 এসেছিল, এখানেও 1/3, এটাকে পাঠিয়ে দিলে S1, 1/3 S1। অর্থাৎ তুমি যদি সেন্টিমিটারে রেখে দাও তাহলে 1/3 ইন্টু 10, তার মানে হচ্ছে 3.33 সেন্টিমিটার। সেমভাবে অঙ্কটা করা যায়, মানে এই ফর্মুলা দিয়েও সেম অ্যান্সার আসে। তো এই ফর্মুলা দিয়ে করতে গেলে তোমাকে আদিবেগ বের করে নিতে হবে, আদিবেগ না থাকলে ইউ ধরতে হবে, তারপর শেষ বেগ দিতে হবে, বের করে নিতে হবে, এরপর ওইটাই আবার প্রথম ক্ষেত্রের দ্বিতীয় ক্ষেত্রের আদিবেগ, আর একদম শেষ বেগটা 0। এই ফরম্যাটটা মেনটেন করতে পারলে এই সূত্র দিয়ে অঙ্কটা করা যাবে। চলো এই সূত্রটা রিটেন অ্যাপ্লাই করা যায়, এটাই হচ্ছে এই সূত্রের সবচেয়ে বড় সুবিধা। এই সূত্র তুমি বুয়েট পরীক্ষার রিটেনে অ্যাপ্লাই করতে পারো, এমসিকিউ তো তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারো। আমরা লাস্ট আরেকটা প্রশ্ন করে এই গুলিতত্ত্বকে বিদায় দিব। লাস্ট একটা প্রশ্ন করব, ঝামেলার প্রশ্ন। তোমাকে বলেছে x সেন্টিমিটার প্রবেশের পর বেগ 1/1/3 গুণ হ্রাস পেল বলেছে, 1/3 হ্রাস পেল, আর কতটুকু প্রবেশ করবে? এই সূত্র দিয়ে করব। তাহলে চলো আদিবেগ ইউ ধরে নিলাম, তাহলে শেষ বেগ ইউ মাইনাস 1/3 ইউ। কেন? ইউ থেকে হ্রাস পেয়েছে, হ্রাস পাওয়া মানে মাইনাস, ইউ থেকে মাইনাস হবে 1/3 গুণ, তারপরে U2 কত? ওই যেটা পেয়েছি সেটাই, কত পেয়েছি এখানে? 2/3 ইউ। তাহলে 2/3 ইউ ওইটাই হবে দ্বিতীয় ক্ষেত্রের আদিবেগ, শেষ বেগ কত? 0। তাহলে U1 পেলাম, V1 পেলাম, U2 পেলাম, V2 পেলাম, এবার বসালেই ক্যালকুলেশনটা হয়ে যাবে। 0 স্কোয়ার
2/3u হোল স্কোয়ার 2/3u হোল স্কোয়ার আর এখানে হচ্ছে ইউ স্কোয়ার s2 কত x এই যে এবার তুমি ক্যালকুলেশন করো এখান থেকে তোমার অবশ্যই অ্যান্সার চলে আসবে তাহলে এই সূত্র দিয়ে তুমি রিটার্নও করতে পারবে এমসিকিউতেও করতে পারবে এটা একটা সুবিধার অঙ্ক আরেকটা সূত্র তোমাদেরকে যেটা শিখেছি s2 = কত n1 হোল স্কোয়ার আর হচ্ছে 2n - 1 * s1 এই সূত্র দিয়েও তুমি এমসিকিউতে করতে পারবে তাহলে গুলিতত্ত্বের ক্ষেত্রে দুইটা সূত্র তোমাদেরকে শিখেছি এই সূত্রটার একটা ফ্যাসিলিটি হচ্ছে এই সূত্রটা কখন অ্যাপ্লাই করব যদি তোমাকে এই ফরম্যাটটা থাকে x প্রবেশের পর 1/এত গুণ হ্রাস পেল এই শব্দটা থাকতেই হবে হ্রাস পেল 1/এত গুণ হ্রাস পেল এই শব্দটা থাকলে তুমি এই ফরম্যাটটা ইউজ করতে পারবে ঠিক আছে ওকে তো এই ছিল গুলিতত্ত্বের মোটামুটি শর্টকাট ব্যাপার আমরা তো লং কাট অনেক পারি গতিবিদ্যার সূত্র দিয়ে শর্টকাট ব্যাপারগুলো আমরা পারি না তো শর্টকাট ব্যাপারগুলো আমরা তোমাদেরকে ক্লিয়ার করেছি তুমি এবার প্র্যাকটিস করো প্র্যাকটিস করতে করতে তুমি আসলে নিজেই বুঝতে পারবে যে কখন কোনটা অ্যাপ্লাই করা দরকার প্র্যাকটিস না করে তুমি কখনোই বুঝতে পারবে না তোমাকে মাঠে নামতে হবে অস্ত্র ধরে গুলি চালাইতে হবে গুলি চালানোর পর তুমি বুঝতে পারবে কোন দিকে গুলি চালালে গুলি লাগে আমি তোমাকে যতই তোমাকে অনলাইনে ট্রেনিং দিই কোনো লাভ নাই আমি তোমাকে অনলাইনে গুলি চালানোর ট্রেনিং দিচ্ছি তুমি গুলি হাতে নাও তুমি গুলি মারো ব্রাশ ফায়ার ক্রস ফায়ার করো তুমি তারপর তুমি দেখবে যে কেমনে কোথায় লাগাইতে হয় তাই তোমাকে প্র্যাকটিস করতে হবে আমি তোমাকে কি করলাম শর্টকাট শিখিয়ে দিব প্র্যাকটিস তোমাকেই করতে হবে তাই তোমরা প্র্যাকটিস কোথায় থেকে করবে তোমাদের যে বইগুলো আছে এগুলো এনাফ তোমাদের টেক্সট বুক জালি করে ফেলতে হবে আমি তোমাকে বুয়েট মেডিকেলের একদম গ্যারান্টি দিয়ে দেবো তোমাকে একদম গ্যারান্টি 99% গ্যারান্টি একদম গ্যারান্টি দিব ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবে শুধু তোমাদের টেক্সট বুক যদি কেউ জালি করে ফেলতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত এটাও অনেক কিছু তোমাদের টেক্সট বুকে কিন্তু কম পড়ালেখা নাই ভাই আছে অনেক কিছু টেক্সট বুকের প্র্যাকটিসগুলো যদি ভালো করে করতে পারো অনেক পাশাপাশি তুমি বিভিন্ন ইউনিভার্সিটিতে কি প্রশ্ন আসছে সেগুলো দেখতে পারো ঘাটাঘাটি করতে পারো বুয়েটে কি আসছে মেডিকেলে কেমন প্রশ্ন হয় ঢাকা ইউনিভার্সিটিতে কেমন প্রশ্ন হয় ঘাটাঘাটি করতে পারো তবে তোমার টেক্সট বুকটাকে ভালো করে পড়তে পারলেও অনেক কিছু তাহলে আমরা মোটামুটি গুলিতত্ত্ব শেষ করলাম এবার আসো লিফটের অঙ্ক লিফটের ক্ষেত্রে খেয়াল করো লিফটের অঙ্কগুলো একটু খেয়াল করতে হবে সবাই ভালো করে খেয়াল করো লিফট একদম সহজ জিনিস শুধু একটা কেস দেখাবো লিফট থেকে লিফট উপরে উঠলে কি হবে নিচে নামলে কি হবে ওকে দেখো একটা লিফট আছে হ্যাঁ লিফট এই তো লিফট কি হয় দেখো লিফট কি দিয়ে চলে ইঞ্জিন দিয়ে চলে লিফটের একটা ইঞ্জিন থাকে ওই ইঞ্জিন বা পাম্প বা মোটর লিফটকে উপরে তুলে বা নিচে নামায় তো এই লিফটের যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিনের ত্বরণ মনে করো এ তাহলে লিফটের ইঞ্জিনের ত্বরণ হচ্ছে এ ঠিক আছে ওকে লিফটের ইঞ্জিনের ত্বরণ অর্থাৎ লিফট এ ত্বরণের উপরে যাচ্ছে সরি লিফটের ইঞ্জিনের ত্বরণ নাম ভুল বলেছি আমরা হচ্ছে লিফট এ ত্বরণের উপরে যাচ্ছে আচ্ছা আমি তোমাকে আর একটু ক্লিয়ার করি লিফটের ব্যাপারটা একটু বড় করে আঁকি তাহলে তোমার কাছে আরও ক্লিয়ার হবে লিফটের ব্যাপারটা বড় করে ড্র করি এই হচ্ছে লিফট তো লিফটের একটা ইঞ্জিন আছে কি আছে ইঞ্জিন আছে ইঞ্জিন লিফটকে একটু উপরের দিকে ত্বরণ দিচ্ছে তাহলে এটা হচ্ছে লিফটের নিজস্ব ত্বরণ এ লিফটের নিজস্ব ত্বরণ আবার লিফটকে পৃথিবী টানছে জি ত্বরণে পৃথিবী যে কোনো বস্তুকে টানবে যে কোনো বস্তুকে পৃথিবী জি ত্বরণে টানবেই তুমি পৃথিবীতে থাকলে এটাকে তুমি বাদ দিতে পারবে না জিকে বাদ দেওয়া সম্ভব না পৃথিবীতে সো পৃথিবীতে জিকে বাদ দিতে পারবে না জি থাকবেই আবার লিফটের ইঞ্জিন এটা হচ্ছে ইঞ্জিন দিচ্ছে সো লিফটের ইঞ্জিন লিফটকে একটা কি দিচ্ছে ত্বরণ দিচ্ছে আচ্ছা খুব ভালো কথা তাহলে উপরের দিকে লিফটের ইঞ্জিন লিফটকে একটা ত্বরণ দিচ্ছে আর নিচের দিকে জি কাজ করতেছে লিফট কত ত্বরণের উপর উঠবে প্রশ্ন করেছি লিফট কত ত্বরণের উপর উঠবে লিফটের উপরে একটা ত্বরণ কাজ করতেছে লিফটের নিচে একটা ত্বরণ কাজ করতেছে উপরে ইঞ্জিন দিচ্ছে এটা নিচে জি টানতেছে তাহলে লিফট কিন্তু উপরে একটা ত্বরণ নিচে একটা ত্বরণ দুইটা ত্বরণ একটা বস্তুর উপর কাজ করলে অবশ্যই সেখানে লব্ধি নিতে হবে কি নিতে হবে লব্ধি নিতে হবে তাহলে লিফট লব্ধি ত্বরণের উপর উঠবে লব্ধি ত্বরণ নিতে হবে লব্ধি কেমনে নিব লব্ধি নেওয়া তো খুবই সহজ আমরা ইয়াতে পড়েছি মার্কারগুলোতে কালি নাই একটা ব্ল্যাক মার্কার দরকার আচ্ছা একটা পাইছি তাহলে দেখো এ লব্ধি তাহলে লব্ধি ত্বরণ সমান কি লব্ধি ত্বরণ সমান হচ্ছে লিফট উপরের দিকে যাচ্ছে তাই উপরের ত্বরণটা বড় নিচের ত্বরণটা ছোট তাহলে লব্ধি ত্বরণ সমান হবে এ লিফটের ত্বরণ লিফটের নিজস্ব ত্বরণ তারপর মাইনাস জি
এটা হচ্ছে লব্ধি ত্বরণ। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি লিফটের নিজস্ব ত্বরণটা কত, লিফটের নিজস্ব ত্বরণ যদি প্রশ্ন করি, তাহলে লিফটের নিজস্ব ত্বরণ হচ্ছে, অর্থাৎ ইঞ্জিন লিফটকে কত দিচ্ছে, লিফটের নিজস্ব ত্বরণ হচ্ছে a+g। এ হচ্ছে লব্ধিটা আর জি হচ্ছে পৃথিবীরটা, a+g। এটা কখন, উপরে ওঠার ক্ষেত্রে। তো আমরা একটা লিফটকে কোন ত্বরণটা দেখি, ওই লব্ধি ত্বরণটাই আমরা দেখতে পাই। হোয়াট এভার উই সি, হোয়াট এভার হ্যাপেন্স, আমরা যা দেখি, যা ঘটে এই পৃথিবীতে, আমরা যাই দেখতেছি, যাই ঘটতেছে, সব কিছু লব্ধি। কারণ এটা আর এটা মিলে লব্ধি হয়ে আমরা এটা দেখতে পাই। তো তোমাকে পরীক্ষায় বলা হলো একটা লিফট উপর উঠতেছে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে, অথবা এ ত্বরণে লিফট উপর উঠতেছে, বলা হলো লিফট উপরে উঠছে, তাহলে বুঝতে হবে এটা লিফটের নিজস্ব না। নিজস্বটা আমরা কখনো দেখি না, কারণ নিজস্বর সাথে আবার জি আছে, দুইটা মিলে লব্ধি নিলে আমরা যেটা পাই সেটা দেখি। আমাকে যখন বলা হবে এ ত্বরণে লিফট উপর উঠবে, তাহলে এটা লব্ধি ত্বরণ। তাহলে এ ত্বরণে লিফট উপর উঠলে তাহলে লিফটের মধ্যে যে মানুষটা থাকবে সে মানুষটা কত ওজন অনুভব করবে, আসলে সে মানুষটা যেই লিফটের ইঞ্জিন যেটা দিবে সেটাই অনুভব করবে, তার মানে সেই মানুষটা আসলে a+g অনুভব করবে। এ কোথায় থেকে আসছে, এ হচ্ছে লব্ধিটা, লিফট যে ত্বরণে উপরে উঠতেছে সেটা। মনে করো তোমাকে বলে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে লিফট উপর উঠতেছে বলে দিয়েছে, তাহলে মানুষ কতটা অনুভব করবে, মানুষ কত বল অনুভব করবে, ওই মানুষ অনুভব করবে। মানুষ অনুভব করবে কি, দেখো ভালো করে, মানুষ অনুভব করবে লিফটের ইঞ্জিন, যেহেতু লিফটের ভিতর আছে, তাহলে মানুষ আর লিফট একই জিনিস, মানুষ আর লিফট একই জিনিস, মানুষ লিফটের ভিতর আছে, তাহলে লিফটের নিজস্ব ত্বরণ যেটা সেটাই অনুভব করবে, তার মানে আসলে মানুষ অনুভব করবে a+g। তাহলে উপরে ওঠার ক্ষেত্রে a+g। এটা অনেকেই কনফিউশন থাকে যে লিফট উপরে ওঠার ক্ষেত্রে কেন a+g, কেন প্লাস হয়, লিফট উপরে উঠলে কিন্তু a+g, অর্থাৎ 2 + 9.8, তার মানে 11.8 হয়ে যায়। কেন বুঝতে পেরেছো, কারণ মানুষ তো লিফটের ভিতর আছে, তাহলে সে লিফটের নিজস্ব ত্বরণটাই অনুভব করবে। লিফটের নিজস্ব ত্বরণ হচ্ছে লব্ধি ত্বরণ +g। এটা কোথায় থেকে এসেছে, এই যেখান থেকে এসেছে। লব্ধি মানে হচ্ছে লিফটের নিজস্ব -g, তাহলে আমরা এটাকে রেখে দিলাম, এটাকে পাশে নিয়ে আসলাম a+g। তাহলে মনে রাখবা লিফট উপরে ওঠার ক্ষেত্রে a+g। কেন a+g হয় বুঝতে পেরেছো, উপরে ওঠার ক্ষেত্রে এই যে আমরা সবসময় লিফটের নিজস্ব ত্বরণটা অনুভব করি, যেহেতু আমরা লিফটের ভিতর আছি। আবার লিফটের বাইরে যিনি আছেন, ভালো প্রশ্ন কিন্তু, লিফটের বাইরে যিনি আছেন তার ক্ষেত্রে কেস ভিন্ন। লিফটের বাইরে যিনি আছেন তিনি কিন্তু আবার ওই লব্ধিটাই দেখবেন। শুধু লিফটের ভিতর যে থাকবে সে লিফটের ব্যাপারটা অনুভব করবে, কারণ লিফট আর লিফটের ভিতরে মানুষ দুটা সেম জিনিস, সেম বডি, সেম সিস্টেম। কিন্তু লিফটের বাইরে যে আছে সে কিন্তু সেম না, সে লব্ধিটাই দেখবে। তাহলে দুইটা মানুষ, কিন্তু এই মানুষের জন্য একরকম, এই মানুষের জন্য আরেক রকম। ঠিক আছে, এগুলোকে আপেক্ষিকতার ব্যাপার বলা হয়। আপেক্ষিকতা আমি এগুলো পড়াইছি গতিবিদ্যায়, তোমরা মোটামুটি যারা আপেক্ষিকতা ভালো পারো ওদের জন্য এগুলো কিছুই না। আবার যখন লিফট নিচে নামবে তখন কি হবে, চলো এবার নিচে নামলো, সেম কনসেপ্ট দিয়ে করব। নিচে নামলে কি হবে, লিফট মনে করো নিচে নামছে, তোমরা নিজেরাই করবে, আমি করব না, তোমরা আমাকে সাহায্য করবে। লিফট নিচে নামছে, তাহলে কি হবে, লিফটের ভিতর একজন ব্যক্তি কত অনুভব করবে। লিফট যখন নিচে নামবে, ভালো করে খেয়াল করো, তখন লিফটের ইঞ্জিন কোন দিকে বল দিবে, ইঞ্জিন ভাই অলওয়েজ উপরের দিকেই বল দিবে, উপরের দিকেই ত্বরণ দিবে, আর জি হচ্ছে নিচের দিকে। আচ্ছা, তাহলে আমরা ফাইনালি কি বলতে পারি, লব্ধি ত্বরণ হবে কত, লব্ধি ত্বরণ হবে জি, তারপর হচ্ছে -a। ঠিক আছে, কেন জি মাইনাসে, আমরা বলেছি আগেই তোমাদেরকে, একটা বস্তু যেদিকে যায় সেটা বড়, সে ত্বরণটা বড় না হলে তো সেদিকে যাওয়ার কথা না। তাহলে যদি জি এর দিকে যায়, নিচের দিকে যায়, নিচে যাচ্ছে লিফট নিচে যাচ্ছে, তাহলে এই ত্বরণটা বড়, তাহলে জি -a। তাহলে জি -a, আচ্ছা দাঁড়াও আমি দুঃখিত, ত্বরণটা নিচের দিকে কাজ করবে, যেহেতু লিফট নিচে যাচ্ছে, নিচে গেলে ত্বরণটাও নিচের দিকে কাজ করবে, তাহলে হচ্ছে লিফটের নিজস্ব ত্বরণটা নিচের দিকে কাজ করবে, আমি দুঃখিত। তাহলে লিফটের নিজস্ব ত্বরণও নিচের দিকে, জিও নিচের দিকে, তাহলে হচ্ছে জি + a নিজস্ব, এই যে পেয়ে গেলাম। তাহলে লিফটের নিজস্ব ত্বরণটা কত, নিজস্ব ত্বরণটা হবে জি, তারপর হচ্ছে কত -a। আচ্ছা, তাহলে হচ্ছে ওই মানুষটা কত বল অনুভব করবে, তাহলে মানুষ অনুভব করবে জি -a। তাহলে লিফট যদি নিচের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নামে, তাহলে ওই মানুষ অনুভব করবে 9.8 - 2 এত ত্বরণ অনুভব করবে।
এটাও আপেক্ষিকতা দিয়ে করতে পারো তোমরা, যে জি ত্বরণে সে নিচে নামছে, লিফটের একটা নিজস্ব ত্বরণ আছে সেটাও নিচের দিকে দিবে। তাহলে এই দুটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা লব্ধি ত্বরণটা পাবো, যেহেতু একই দিকে তাই লব্ধি ত্বরণটা প্লাস হবে। এর পরবর্তীতে আমরা বলতে পারি নিজস্ব ত্বরণ সমান জি মাইনাস এ। আচ্ছা, এই যে আমরা নিজস্ব ত্বরণ সমান বলতে পারি জি মাইনাস এ, তাহলে হচ্ছে আমাদের কত আসে, এই যে মান অনুভব করবে 9.8 - 2। এটাও কিন্তু তোমরা আপেক্ষিকতা দিয়ে বলতে পারো। আচ্ছা, এছাড়াও একটা ফিলিংস আছে এটার, এগুলো তো মোটামুটি ম্যাথমেটিক্যাল ফিলিংস। এছাড়াও একটা জাস্ট বাংলা দিয়েও ফিলিংস দেওয়া যায় লিফটের এই ব্যাপারটা, এই বাংলা দিয়ে ফিলিংসটা দিয়ে শেষ করে দিব। তাহলে লিফটের এ প্লাস এবং মাইনাস হওয়াটা জাস্ট একটা বাংলা ফিলিংস দিয়ে শেষ করে দিব, একটা বাংলা ফিলিংস দিব এই ব্যাপারটার, তারপর শেষ করে দিব। দেখো তাহলে উপর উঠার ক্ষেত্রে, হ্যাঁ উপর উঠার ক্ষেত্রে বাংলা ফিলিংসটা খেয়াল করো যে কেন প্লাস হবে, বাংলা ফিলিংস, ম্যাথ না, এখন বাংলা দিয়ে দেখাবো। মনে করো এটা লিফট, লিফটকে পৃথিবীর টেনে আছে জি ত্বরণে। তা তুমি যদি উপরে দাও জি, তাহলে পৃথিবীর নিচের জি আর উপরের জি ক্যান্সেল হয়ে যাবে, ফলে লিফট ওই জায়গায় বসে থাকবে। তা তুমি যদি উপরে যেতে চাও, পৃথিবী তোমাকে টেনে আছে, একটা রশি দিয়ে টেনে আছে তোমাকে, জি রশি দিয়ে টেনে আছে। তাহলে পৃথিবী তোমাকে জি রশি দিয়ে টেনে আছে, তুমি যদি উপরে যেতে চাও তাহলে তোমাকে জি এর চেয়ে একটু বেশি দিতে হবে। তুমি যদি বরাবর জি দাও তাহলে পৃথিবী দিচ্ছে জি, তুমি দিচ্ছ জি, ক্যান্সেল হয়ে যাবে। তুমি যদি উপরে যেতে চাও একটু বেশি দিতে হবে, তাহলে জি প্লাস এ দিতে হবে। তাই উপরে যেতে হলে আসলে জি প্লাস এ দরকার, তাহলে উপরে হলে জি প্লাস এ, একটু বেশি দেওয়া। এটা হচ্ছে বাংলা ফিলিংসটা, যে পৃথিবী তোমাকে জি ত্বরণে টেনে আছে, তুমি যদি জি দাও পৃথিবীটা ছিন্ন হয়ে যাবে, পৃথিবীটা কেটে দিলা জি দিয়ে। এবার উপরে যাবা তো একটু বেশি দরকার, জি প্লাস এ দরকার। আচ্ছা, আর নিচে নামার ক্ষেত্রে কীভাবে ফিলিংসটা দেওয়া যায়? নিচে নামার ক্ষেত্রে ফিলিংসটা হচ্ছে জি মাইনাস এ। কেন? মনে করো তুমি জি ত্বরণের নিচে নামলে তো অবস্থা খারাপ, জি মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, প্রতি সেকেন্ডে 9.8 করে বাড়বে, অবস্থা খারাপ হয়ে যাবে। তা আমরা চাই কি নিচে নামার ক্ষেত্রে আমরা কন্ট্রোল করি, সেটাকে কমাই, সেটাকে কমিয়ে ফেলি, কন্ট্রোল করি বা কমিয়ে ফেলি। তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, জি থেকে কমিয়ে ফেলবো সেটাকে। তাহলে জি থেকে কিছু বাদ দিব, জি থেকে কমাতে হলে তো বাদ দিতে হবে, তাহলে জি মাইনাস এ। তাহলে উপর থেকে নিচে নামার ক্ষেত্রে আমরা কন্ট্রোল করে ফেলবো সেটাকে, কারণ আসলে মানুষ তো 9.8 সহ্য করতে পারবে না। তুমি যদি 9.8 টনে লিফটে নিচে নামো সহ্য করতে পারবে না, তুমি সহ্য করতে পারবে সর্বোচ্চ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের কি করা দরকার, জিটাকে কমানো দরকার, তাই জি মাইনাস এ। কিন্তু উপর উঠার ক্ষেত্রে পৃথিবীটাকে ছিন্ন করে তারপর উঠতে হবে, তাহলে একটু বেশি দিতে হবে, নাহলে ছিন্ন করে উপরে উঠতে পারবে না। তাই উপর ওঠার ক্ষেত্রে জি প্লাসে, নিচে নামার ক্ষেত্রে জি মাইনাসে। এটা হচ্ছে ফিলিংস, বাংলা ফিলিংস। ঠিক আছে, তো আমাদের পরীক্ষায় যদি কখনো বলে লিফট নিয়ে উপরে যাচ্ছে প্লাস করে দিব, লিফট নিয়ে নিচে নামতেছে মাইনাস করে দিব। ঠিক আছে, লিফট নিয়ে উপরে উঠতেছে তাহলে প্লাস করে দিব, কার সাথে, লিফটের সাথে পৃথিবীকে প্লাস করে দিব, এ প্লাস জি। আর যদি নিচে নামে এ মাইনাস জি। তো এই ছিল আমাদের লিফট গুলিতত্ত্ব। মিলনেরটা আজকে দেখাতে পাই নাই, মিলনেরটা আগামীকালকে প্রাসের সাথে দেখাবো। আগামীকালকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আগামীকালকে প্রাস পড়ানো হবে, দ্বিমাত্রিক গতি, এবং দ্বিমাত্রিক গতি অনেক চমৎকারভাবে পড়ানো হবে, কেউ ক্লাস মিস দিবে না। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, এতটুকুই।